আজকে আমার গল্পটি শ্রী প্রবোধ কুমার সান্যালের লেখা পূজা কনসেশন। পুজোর ছুটিতে হরিহরবাবু বিদেশে বেড়াতে যাবেন। ৮০ টাকার কেরানি। বিদেশে বড় একটা যাওয়া ঘটে না। এত বড় সংসার, অতগুলো কাচ্চা বাচ্চা, তবু পূজা কনসেশন, সস্তার টিকিট। হরিহরবাবু স্থির করলেন বাবা বৈদ্যনাথ দর্শন করতে যাবেন। বড়বাবুকে ধরে, সাহেবকে ধরে 15 দিন ছুটি পাওয়া গেল। যাবার অন্তত 7 দিন আগে থেকে তোড়জোড়। যেখানে যত আত্মীয় স্বজন, বন্ধু, পরিচিত সকলের কাছে চিঠি গেল। পাড়ার মুদির দোকান, কিনু শ্যাকরা, কয়লাওয়ালা, ভৃগু, পরমাণিক, নটবর ধোবা ইত্যাদি সবাই জেনে গেল হরিহরবাবু বিদেশে যাবেন। সাত দিন আগে থেকে হরিহরবাবুর ঘুম নেই, স্নানাহারেরও সময় নেই। ছেলে মেয়েদের সঙ্গে বচসা, তার বাড়ির লোকদের সঙ্গে বিবাদ, গিন্নির সঙ্গে মনোমালিন্য। তার কারণ তারা নাকি এত বড় একটা কাণ্ড কারখানার দিকে যথেষ্ট মনোযোগ দিচ্ছে না। তিনি বললেন, কোন দিক সামলাই, এত কি পেরে ওঠা যায়? আমি এত পেরে উঠবো কেমন করে? গিন্নি বললেন, কিসের এত তাড়াহুড়ো? এখন তো অনেক দেরি। দেরি? তোমার আর কি, আমার যে প্রাণ যায়। এত কেনাকাটা কে করবে? কিসের কেনাকাটা? শোনো কথা, বলে হরিহরবাবু মেঝের উপর বসে পড়লেন। তিনি একজন মোটাসোটা মানুষ, এত বড় ভুঁড়ি। গত বছরে অসুখ থেকে উঠেছেন, তার উপরে এই পরিশ্রম। মেয়ে মানুষ, ওরা কি জানে, কতটুকুই বা বোঝে? ওদের সাধ্য কত দূর? যা করে সবই তো এই শর্মা। হরিহরবাবু বললেন, তোমার মতন কুঁড়ে হলে আর রেলগাড়িতে উঠতে হচ্ছে না। এই বলে আবার তিনি ছুটলেন। পথ দিয়ে ছুটতে ছুটতে চললেন। চীনা বাজার থেকে ছেলে মেয়েদের জুতো, হাবড়ার হাট থেকে সস্তায় কাপড়, মুরগিহাটা থেকে গায়ের জামা, চাঁদনি থেকে 2খানি বিলেতি কম্বল। মোটঘাট বাজার, চুপড়ি, চেংড়ি সব শুদ্ধ প্রকাণ্ড এক বস্তা তিনি হাজির করলেন। বিদেশ বিভুঁইয়ে যাবেন, সেখানে হয়তো ডাক্তার বদ্যি নেই, হয়তো রাত বিরতে কোনো বিপদ ঘটতে পারে। সেই জন্য তিনি ওষুধপত্র কিনতে শুরু করলেন। জ্বরের জন্য কুইনাইন, আমাশায় ক্লোরোডাইন, কলেরার ক্যাম্ফর, সর্দির জন্য ইউক্যালিপটাসের অয়েল, কাশির জন্য তালের মিছিরি, কাটা ছাড়া টিংচার আয়োডিন, ঘায়ের বোরোফ্লেক্স, জামবাক ইত্যাদি। রাত্রে পথে বেরোবার জন্য একটা টর্চ লাইট। সেখানে গিয়ে একটা সংসার পাততে হবে, তা মনে আছে? হরিহরবাবু বললেন। গিন্নি বললেন, সে তো হবেই, তবে চুপ করে আছো কেন? আচ্ছা, তোমার কি একটুও দুশ্চিন্তা হচ্ছে না? জানো, সেই অজেনা দেশে হয়তো কিছুই পাওয়া যাবে না। সে তখন দেখা যাবে, বলে গিন্নি চলে গেলেন। পরিশ্রমে হরিহর ঘরমাক্ত, তবু তিনি চুপ করে থাকতে পারলেন না। ঠনঠনে থেকে তিনি এক প্রকাণ্ড চট কিনে আনলেন। তার সঙ্গে আনলেন একটা আম কাঠের বাক্স। তার মধ্যে থালা, বাটি, ঘটি, গেলাস, কড়া, খুন্তি, হাতা, বেড়ি, চাটু, হাঁড়ি, গামলা, ডেকচি সব পুড়লেন। সাহায্য করবার কেউ নেই, একাই সব করতে হলো। এদিকে তেলের বাটি, নুনের কেড়ে, মশলার কৌটো, ঘিয়ের শিশি, শিলনোড়া, চাকা, বেলুন, বঁটি, কাটারি সব ঢোকালেন। সব। অতদূর বিদেশে চাল ডাল পাওয়া যায় কি না সন্দেহ। সুতরাং
তেল, ঘি, নুন, চাল, ডাল, লঙ্কা, হলুদ প্রভৃতি সমস্তই তিনি কিনে আনলেন। কারো কথা তিনি শুনতে রাজি নন। বিদেশে অভিজ্ঞতা বাড়ির কারণ নেই। এখন সবাই মুখ টিপে হাসছে বটে, কিন্তু সেই দুর্দিনে এইসব বড়ই মিষ্টি লাগবে। এক সময় তিনি গলা বাড়িয়ে ডাকলেন, বলি শুনছ, ছোট ছেলেটার জন্য কিছু দুধ নিতে হবে, সে দেশে হয়তো গরু নেই। গিন্নি বললেন, গরু একটা এখান থেকে নিয়ে গেলে হয় না? বলেছ ঠিক, বলে হরিহরবাবু মাথা নাড়লেন। যাই, স্টেশনে গিয়ে একবার জিজ্ঞাসা করে আসি। বলেছ তুমি ঠিক। তিনি গভীর চিন্তায় বিমর্ষ হয়ে বেরিয়ে গেলেন। পাড়ার লোক ডেকে বললেন, হরিহরবাবু, আপনার যাওয়া কি তবে ঠিক? হরিহর বললেন, বাবা বৈদ্যনাথের ইচ্ছে, আমার তো চেষ্টার ত্রুটি নেই। কাল রাতে আপনার বাড়িতে অত গোলমাল হচ্ছিল কেন? আরে ভাই, এত বড় ব্যাপার, কারো গা নেই। রাত জেগে আমি তো জিনিসপত্র গোছাচ্ছিলাম। আপনার বাড়িতে কারা এসেছিল? হরিহর বললেন, ও তা বটে, এসেছিলাম আর দুই শালা, বড় ভাইরা ভাই আর আমার ভাগ্নে। তাদের ডেকেছিলাম চিঠি লিখে। ওরা সবাই সামনে এসে না দাঁড়ালে আমি এত পেরে উঠব কেন? পাড়ার লোক বললে, আপনারা কজন যাবেন? আমি, আমার স্ত্রী আর 3টি ছেলে মেয়ে। আচ্ছা দেখুন তো বিনয়বাবু, আপনি একবার আসুন তো আমার ঘরে। আমার মাথা ঠিক নেই, দেখে যান তো আর কিছু দরকার লাগতে পারে কি না। বিনয়বাবু এসে দাঁড়ালেন, বললেন, সবই হয়েছে, বিছানা কিছু কম। ওই শোনো, ওগো কোথায় গেলে? আমি তখনই বললাম। ঠিক ঠিক, সামনে অক্টোবর মাস বটেই তো। সেদিন সমস্ত দিন হরিহর বিছানাপত্র গোছালেন। লেপ 4টে, বালিশ 11টা, কাঁথা 6খানা, মাদুর 3টে, তোষক 5খানা, চাদর 7খানা, শতরঞ্চি 3খানা। এত বিছানা তার নিজের ছিল না। শালা, শালি, বড় বোন, মাস্তুতো ভাই, মামা, পাশের বাড়ির বড় বউ, বিনয়বাবুর স্ত্রী, সকলের কাছে 15 দিনের করারে বিছানাগুলি ধার করে এনে তিনি এক জায়গায় স্তূপাকার করলেন। জিনিসপত্র, মোটঘাট, পোটলা, পুটলি, চুবড়ি, চ্যাঙারি প্রভৃতিতে তার শোবার ঘর বোঝাই হয়ে উঠল। রাত্রে ছেলেমেয়েরা, স্ত্রী ও নিজের ঘরে তার শোবার জায়গা পেলেন না। সকলকে বাইরে শুইয়ে 2 দিন রাত কাটাতে হলো। প্রথম শরৎকালের গুমোট, সুতরাং ঘরের ভিতরকার জিনিসপত্র, আরশোলা, পিঁপড়ে, মাকড়সা, বিছা ইত্যাদি উৎপাতে 2 দিন আগে থেকে ঘরের মধ্যে প্রবেশ করাই কঠিন হয়ে উঠল। নিচের দালান থেকে উপরের ঘর পর্যন্ত অসংখ্য পুটলি, বস্তা, বাক্স, তোঙ্গর, ব্যাগ, বিছানা, মোট ঘাট ইত্যাদিতে তার পা বাড়াবার ঠাঁই রইল না। গরুর গাড়ি না হলে এত জিনিসপত্র স্টেশন পর্যন্ত নিয়ে যাওয়া যাবে না। অবশেষে হরিহরবাবু 2খানা গরুর গাড়ির বন্দোবস্ত করবার জন্য বেরোলেন। ফিরে যখন এলেন, দেখা গেল আবার তার সঙ্গে আর 1খানা জিনিসপত্র, 1 গাড়ি জিনিসপত্র। সেই অজানা দেশে হয়তো খাবার জল পাওয়া যায় না, সুতরাং প্রকাণ্ড 2টো ট্যাঙ্ক এলো। বড় 1 টিন কেরোসিন তেল, চোর ডাকাত তাড়াবার 4টে বড় বড় লাঠি, 6টা হারিকেন, লণ্ঠন, 3টে আলিগড়ের তালা চাবি, 5টা বালতি, 1 রাশ খাম পোস্টকার্ড, ডাকটিকিট, হিসাবের বড় 1খানা জাবেদা খাতা, গোটা কয়েক হুঁকো, তামাক, 1 রাশ দড়ি, এমনি আরো কত কি। ধামা, চ্যাঙারি, থলে, বাক্স, ব্যাগ সমস্তই একে একে বোঝাই হয়ে উঠল। পাড়ার বড় বউ হরিহরের স্ত্রীকে ডেকে বললেন,
এত জিনিসপত্র নিয়ে আপনারা এত দূর যাবেন কিভাবে বৌদিদি? হরিহরের স্ত্রী হেসে বললেন, বিলাত। বিলাত যাব গো। অবশেষে যাওয়ার দিন এলো। বেলা 12টায় ট্রেন, কিন্তু আগের রাত্রে হরিহরের ঘুম হলেন না। কেবল তাই নয়, পরের দিন ভোরে জিনিসপত্র বাঁধা ছাদা করার ভয় দেখিয়ে তিনি স্ত্রীকে জেগে থাকতে বললেন। ছেলেমেয়েদের চিমটি কেটে তিনি শেষ রাত্রে ওঠালেন। গোলমাল ও চিৎকারে পাড়ার লোক সে রাত্রে জেগে কাটালো। ভোরবেলায় একদল মুটে 2খানা গরুর গাড়ি নিয়ে এসে হাজির। সকালবেলায় নানা দিক থেকে আত্মীয় স্বজন তার দরজায় উপস্থিত। পাড়ার লোক দল বেঁধে সারি সারি উপরের জানলা ও বারান্দায় দাঁড়িয়ে গেল। সকালবেলা আহারাদির ব্যবস্থা যেমন তেমন। ছেলে মেয়েদের দিকে যথেষ্ট মনোযোগ দেওয়ার অভাবে তারা 2 দিন থেকে অযত্নে ও অনাহারে কাহিল হয়ে পড়েছে। স্ত্রীর সঙ্গে স্বামীর বিবাদ, বিদেশে যাওয়ার এইসব হাস্যকর আয়োজনে সাহায্য না করার জন্য হরিহর স্ত্রীর মুখ দেখছেন না। যাই হোক, কোনো রকমে ভাতে ভাত খেয়ে সেদিনের মতন কাজ সারা গেল। কুলিদের সাহায্যে বেলা 9টা নাগাদ হরিহর 2খানা গরুর গাড়িতে জিনিসপত্র গুছিয়ে নিয়ে 33 কোটি দেব দেবীকে প্রণাম জানিয়ে কপালে দইয়ের ফোঁটা এঁকে সিদ্ধিদাতা গণেশের চরণ সেবা করে জয় দুর্গা শ্রীহরি বলে যাত্রা করলেন। যাবার সময় তার শালাকে বললেন, আমি স্টেশনে গিয়ে জিনিসপত্র বুক করব, তুমি ভাই গিয়ে সকলের টিকিট কাটবে। দেখো 11টার মধ্যে অবশ্যই পৌঁছানো চাই। পূজা কনসেশনের ভিড়, দেরি হলে আর জায়গা পাওয়া যাবে না। কালীপদ বললে, কোনো ভয় নেই, আমি ঠিক নিয়ে যাব, আপনি যান। সমস্ত পাড়া সচকিত করে সকলকে হাসিয়ে সকলের বিস্মৃত দৃষ্টির উপর দিয়ে বাবা বৈদ্যনাথের যাত্রী হরিহর চৌধুরী মশাই আর একবার দুর্গা বলে যাত্রা করলেন। গাড়ি 2খানা পাড়ার ভিতর দিয়ে ঘটর ঘটর করে চলতে লাগলো। আর আমাদের হরিহর বাবু সেই জিনিসপত্রের উপরে বসে তার নতুন কেনা গরুর গলার দড়িটা ধরে রইলেন। গরুটা চলল গাড়ির সঙ্গে সঙ্গে। স্টেশনে এসে দেখা গেল গাড়ি 2 ঘন্টা লেট। জিনিসপত্র যথারীতি বিধি ব্যবস্থা করে হরিহর এক জায়গায় তার স্তূপাকার মালপত্রের পাশে এসে বসলেন। কদিন থেকে পরিশ্রমে শেষ নেই। রাত কাটে জেগে, তার উপর মোটা মানুষ। এদিকে উপবাস চলছে। ক্লান্তিতে হরিহরের চোখ মুখে ঘুমে জড়িয়ে এলো। তিনি একটা বড় মোটের গায়ে হেলান দিয়ে চোখ বুঝলেন। গাড়ি তখনও অনেক দেরি। মাত্র কয়েক মিনিট আগে তার ঘুম ভাঙল। তখন ঘন্টা দিয়েছে। দ্রুত উঠে দাঁড়িয়ে হাঁকাহাঁকি করতেই কুলি এলো। 10 জন কুলি। সেই 10 জন মিলে তার মালপত্র নিয়ে প্ল্যাটফর্ম পেরিয়ে গাড়িতে তুলল। গাড়ি ছাড়তে আর বিলম্ব নেই। কিন্তু কই তার স্ত্রী, ছেলে মেয়ে, তার শালকরা, তারা সব কোথায়? হরিহর আকুল হয়ে এদিকে সেদিকে তাকাতে লাগলেন। হে নারায়ণ, মধুসূদন, তুমি এই বিপদ থেকে উদ্ধার করো। 2-1 মিনিট মাত্র বাকি। এমন সময় তার শালা ছুটতে ছুটতে এসে হাজির। চিৎকার করে বললে, আপনি করেছেন কি? নামুন নামুন, এটা যে তারকেশ্বরের গাড়ি। শিগগির, আর সময় নেই। দেওঘরের গাড়ি আর 3 মিনিট। আসুন, শিগগির আসুন। পাগলের মতন হরিহর প্ল্যাটফর্মে ঝাঁপ দিলেন। কুলি কুলি, শিগগির নামাও। এই কুলি কুলি। আবার জিনিসপত্র নামাতে হলো। 15 জন কুলি 15 টাকা বকশিস। অনেক ভাঙলো, মচকালো, নষ্ট হলো, হারালো। চালের বস্তা ফাটলো, তেলের টিন ফুটো হলো, জলের কলসি ভেঙে ছত্রখান হলো। দেওঘরের ট্রেন ছাড়তে তখন 1 মিনিট বাকি। ছুটতে গিয়ে বেচারি হরিহরের কাছা খুলে গেল। সেই অবস্থায় উদ্ভ্রান্ত হয়ে, উন্মত্ত হয়ে তিনি গাড়ি পর্যন্ত এসে পৌঁছলেন। কুলিরা তখনও জিনিসপত্র এনে পৌঁছতে পারেনি। শালক কেবল একটা বিছানা
ও একটা কাপড়ের সুটকেস হিঁচড়ে এনে গাড়িতে তুলে দিল। স্ত্রী স্বামীর হাত ধরে গাড়িতে তুলে দিয়ে বললেন, থাক সব, তুমি উঠে এসো। গাড়ি ছেড়ে দিল। হরিহর ফ্যাল করে গলা বাড়িয়ে চেয়ে রইলেন। শালকের হেফাজতে সমস্ত মালপত্র প্ল্যাটফর্মে পড়ে রইল। নমস্কার।